মিউট করা না। আচ্ছা, আমি স্টার্ট করতেছি যেহেতু রেকর্ডিংটা এখন চালু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে মিউট করে দিলাম। কারো যদি কোনো প্রশ্ন থাকে তোমরা রাইজ হ্যান্ড করবা। আমি স্ক্রিনটা শেয়ার করতেছি। আজকে আমরা পেরিফেরাল এবং ইন্টারফেসিং এর সেকেন্ড লেকচার আমরা শুরু করব। গতদিন আমাদের ফার্স্ট লেকচার ছিল, আজকে হচ্ছে আমাদের সেকেন্ড লেকচার পেরিফেরাল এন্ড ইন্টারফেসিং এর। আজকে আমরা যে টপিকস নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং হাইওয়েজ, কমন হাইওয়েজ, সিঙ্গেল হাইওয়েজ, ইন্টারফেসিং ইউনিট, ইন্টারফেসিং মেথড, ডাইরেক্ট মেমোরি অ্যাক্সেস বা ডিএমএ, এবং এই আজকে যে টপিকগুলো পড়াবো তার উপরে প্রশ্ন। প্রথমে আসে আমরা সেন্ট্রাল প্রসেসিং হাইওয়েজ। এই সেন্ট্রাল প্রসেসিং হাইওয়েজ হচ্ছে আমরা আগে আর্কিটেকচার বা অন্যান্য সাবজেক্টগুলোতে আমরা পড়ছি ডাটা বাস, কন্ট্রোল বাস, অ্যাড্রেস বাস। এই যে বাসগুলো এখানে আমরা এই বাসগুলো এখানে বলা হচ্ছে পেরিফেরাল ইন্টারফেসিং, এটাকে হাইওয়েজ বলতেছে। রাইটার এটাকে হাইওয়েজ বলছে। হাইওয়েজ বলতে বোঝাচ্ছে আমাদের হচ্ছে বাসগুলো, আমরা যে কেবলগুলো ইউজ করি, অর্থাৎ একটা ইউনিট থেকে আরেকটা ইউনিটে ডাটা ট্রান্সফার করার জন্য যে ইন্টারনাল বাসগুলো ইউজ করা হয় বা কেবলগুলো ইউজ করা হয়, এই কেবলগুলোকে এখানে বলা হচ্ছে হাইওয়েজ। এই হাইওয়েজটা আমাদের এখানে দুইটা হাইওয়েজ আলাদা আলাদা। একটা হচ্ছে সিপিইউ থেকে মেমোরিতে ডাটা ট্রান্সফার করার জন্য হচ্ছে মেমোরি হাইওয়েজ, এবং ইনপুট আউটপুট ডিভাইসগুলোর মধ্যে ডাটা ট্রান্সফার, ইনপুট আউটপুট ডিভাইসের সাথে সিপিইউর সাথে ডাটা কমিউনিকেশন বা ট্রান্সফার করার জন্য যে হাইওয়েজগুলো ব্যবহার করা হয় সেগুলোকে বলা হয় ইনপুট আউটপুট হাইওয়েজ। অর্থাৎ এখানে হাইওয়েজটা আলাদা আলাদা, অর্থাৎ ডাটা ট্রান্সফার করার জন্য যে কেবলগুলো বা বাসগুলো ইউজ করা হয়, ডাটা বাসগুলো ব্যবহার করা হয়, সেগুলো হচ্ছে আমাদের হাইওয়েজ। এক্ষেত্রে আমাদের হাইওয়েজটা হচ্ছে আলাদা আলাদা। এখন আমরা পরবর্তীতে কমন হাইওয়েজটা দেখি। এটা আগের যে আর্কিটেকচারটা ছিল সেখানে ছিল আলাদা আলাদা, পরবর্তীতে এটাকে ডেভেলপ করে একটা হাইওয়েতে নিয়ে আসা হয়েছে। অর্থাৎ সিপিইউ এবং মেমোরির মধ্যে যে আলাদা হাইওয়েটা ছিল সেটা আমাদের এই ইনপুট আউটপুট হাইওয়ের সাথে একসাথে করে দেওয়া হয়েছে। একটা কেবলের মাধ্যমে বা একটা ডাটা কমিউনিকেশন পাথের মাধ্যমে বা বাসের মাধ্যমে আমাদের ইনপুট আউটপুট ডাটা ট্রান্সফার হবে, মেমোরির সাথে সিপিইউ ডাটা ট্রান্সফার হবে, অর্থাৎ কমন। এই জন্য এটা বলা হয়েছে কমন হাইওয়েজ। অর্থাৎ একটা হচ্ছে সিঙ্গেল হাইওয়েজ আর একটা হচ্ছে কমন হাইওয়েজ। দুটো চিত্রের মধ্যে দেখা কোনো বেসিক কোনো তফাৎ নেই, একই রকম ইন্টারফেস ইউনিট আছে, এখানে ইনপুট আউটপুট ডিভাইস আছে, ব্যাকিং স্টোরেজ আছে। গতদিন আমরা পড়ছিলাম ব্যাকিং স্টোরেজ বলতে এখানে বোঝাচ্ছে হার্ড ডিস্ক, সিডি, পেন ড্রাইভ, এগুলো হচ্ছে ব্যাকিং স্টোরেজ, অর্থাৎ যেখানে ডাটাগুলো পার্মানেন্টলি স্টোরেজ হয়। এটাও কিন্তু মেমোরি, এটাও মেমোরি, কিন্তু এটা হচ্ছে প্রাইমারি মেমোরি বা র্যাম। আর ব্যাকিং স্টোরেজ বলতে এখানে বোঝাচ্ছে আমাদের হার্ড ডিস্ক, সিডি, র্যাম, সরি হার্ড ডিস্ক, সিডি, পেন ড্রাইভ, এগুলো হচ্ছে আমাদের ব্যাকিং স্টোরেজ, যেগুলো ডাটা পার্মানেন্টলি স্টোরেজ হয়। এগুলো আমাদের পেরিফেরাল ডিভাইস, অর্থাৎ ইনপুট আউটপুট ডিভাইস এবং সকল আমাদের র্যাম এবং সিপিইউ বাদে বাকি সবগুলোই আমাদের পেরিফেরাল ডিভাইস। গতদিন আমরা পড়ছিলাম। এবং সিপিইউর সাথে আমাদের এই ইনপুট আউটপুট ডিভাইসগুলো বিভিন্ন ধরনের পার্থক্য থাকার কারণে আমাদের এখানে ইন্টারফেস ইউনিট ব্যবহার করতে হয়। ইন্টারফেস ইউনিট হয়ে কিন্তু সিপিইউ কমিউনিকেশন করে থাকে, এবং কমিউনিকেশন করতে গিয়ে আমাদের বাস ব্যবহার করার প্রয়োজন হয় বা বাসের প্রয়োজন ব্যবহৃত হয় বা প্রয়োজন হয়, অথবা কেবলের প্রয়োজন হয়। এই কেবলগুলোকে এখানে বলা হচ্ছে হাইওয়েজ। একটা হচ্ছে মেমোরি হাইওয়েজ আর একটা হচ্ছে ইনপুট আউটপুট হাইওয়েজ। এটা দুই ধরনের, একটা হচ্ছে আমাদের সেপারেট আলাদা আলাদা হাইওয়েজ, আর একটা হচ্ছে কমন হাইওয়েজ বা সিঙ্গেল হাইওয়েজ। এটাকে সিঙ্গেল হাইওয়ে বলা হয় বা কমন হাইওয়ে বলা হয়। আশা করি টপিকটা সবাই বুঝছো। কারা কোনো যদি প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারো এই টপিকসের উপরে। আমরা নেক্সট টপিকে যাওয়ার আগে আমি তোমাদের মাইক্রোফোন অন করে দিচ্ছি, কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। আমি সবার মাইক্রোফোন অন করে দিছি, কারো প্রশ্ন থাকলে বলতে পারো। কারা কোনো প্রশ্ন আছে? সবাই কি বুঝতে পারছো এই হাইওয়ে বলতে কি বোঝায়? ইয়েস স্যার। আচ্ছা, ওকে, আমি আবার সবার মাইক্রোফোন মিউট করে দিচ্ছি, এবং কারো করে আমি টপিক শেষে প্রশ্ন করার সুযোগ দিব। সবাই মনোযোগ দিয়ে খেয়াল করো। আচ্ছা, আমরা এখানে ছিলাম, এরপর হাইওয়ে শেষ।
আমাদের পরবর্তী টপিক হচ্ছে ইন্টারফেস ইউনিট। এটা হচ্ছে পেরিফেরাল ইন্টারফেসের কমন একটা প্রশ্ন, এটা প্রায় আসে, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যে আমাদের একটা ইন্টারফেস ইউনিটের ডিটেলস চিত্র সহ আলোচনা করা। এই প্রশ্নটা খুব ইন্টারভিউ, আমি এই প্রশ্নটা কিন্তু আমাদের স্লাইডের শেষে কোশ্চেনটা দেওয়া আছে এবং বিভিন্ন সালে এটা কিন্তু আমাদের ইউনিভার্সিটিতে আসছে, সবাই প্রশ্নগুলো দেখলে বুঝতে পারবা এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। এখন এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, এই যে চিত্রটা এই চিত্রটা কিন্তু আসলে আগের চিত্রটারই আরেকটা জুম ভার্সন বলতে পারে বা একটা হাইলাইটেড ভার্সন, অর্থাৎ আগের চিত্রটাই। এখানে খেয়াল করে দেখো এই চিত্রটাই ওখানে আছে। এখানে দেখো আমরা যেরকম তোমরা এই যে গুগল যে ম্যাপ, ওখানে তোমরা যখন জুম করে 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 দেখো তখন এক একটা স্থান পরিষ্কার হয়ে যায়, অর্থাৎ প্রথমে কিন্তু ওই এরিয়াগুলো দেখা যায়, পরবর্তীতে আর একটু জুম করে নিচের দিকে গেলে তখন আরো স্পষ্ট দেখা যায়। ঠিক এখানে চিত্রটা খেয়াল করে দেখো, এই চিত্র এবং পরবর্তী চিত্র একই চিত্র। আসলে এখানে ইন্টারফেস ইউনিট, এই যে ইন্টারফেস ইউনিট এর ভিতরে কি আছে এই মুহূর্তে এই চিত্রটা দেখা যাচ্ছে না, কিন্তু আবার হচ্ছে এখানে বাসটা যে দেখাচ্ছে, এই বাসটা কিন্তু আমাদের কিন্তু আসলে 3 ধরনের বাস, অ্যাড্রেস বাস, ডাটা বাস, কন্ট্রোল বাস। এই বাস দেখা যাচ্ছে না, কিন্তু পরবর্তী চিত্রটা আসলে এটারই একটা জুম ভার্সন, অর্থাৎ হাইলাইটেড ভার্সন। দেখো আর একটু ডিটেলস দেখো, চিত্রটার মধ্যে পার্থক্য কি দেখো, এই যে আমাদের ইন্টারফেস ইউনিট, ভালো করে খেয়াল করে দেখো, এই যে ইন্টারফেস ইউনিট। এখন ইন্টারফেস ইউনিটে কি কি আছে সেটা আরেকটু হাইলাইটেড দেখা যাচ্ছে। এখানে দেখো এই যে ইন্টারফেস ইউনিট আর একটু হাইলাইটেড দেখা যাচ্ছে। এই যে আমাদের পেরিফেরাল ডিভাইস গুলো দেখো, আগের চিত্র হুবহু। আর এই দেখো আমাদের সিপিইউ, এই যে মেমোরি, অর্থাৎ আগের চিত্র আর এই চিত্রের মধ্যে কোনো পার্থক্য নেই, একই চিত্র, কিন্তু এটা আর একটু ডিটেলস। এটা হচ্ছে আমাদের বাসগুলো, আর একটা ইন্টারফেস ইউনিটের ভিতরে কি আছে সেটার একটা ডিটেলস দেখা যাচ্ছে, অর্থাৎ আগের চিত্র এই চিত্র সেম চিত্র, এটা একটা ডিটেলস ভার্সন। তাহলে পরীক্ষা যদি আসে যে একটা ইন্টারফেস ইউনিটের চিত্র সব বর্ণনা করা, তখন এই চিত্রটা অঙ্কন করতে হবে এবং একটা ইন্টারফেস ইউনিট এই যে এই অংশটার বর্ণনা দিতে হবে, কারণ এই অংশটা আমরা আগে থেকেই জানি। এখানে আমাদের এগুলো হচ্ছে হাইওয়েজ বা আমাদের ডাটা বাস, অ্যাড্রেস বাস, কন্ট্রোল বাস, এটা আমাদের সিপিইউ, এটা আমাদের প্রাইমারি মেমোরি বা র্যাম, এটা হচ্ছে আমাদের পেরিফেরাল ডিভাইস গুলো। এগুলো বর্ণনা দেওয়ার এখানে আসলে কিন্তু কিছুই নাই, এগুলো 1-2 লাইনে লিখতে পারো যে এই ইউনিট গুলো আমাদের আমাদের হাইওয়েজ গুলো বা আমাদের একটা কম্পিউটারের মেইন কম্পোনেন্ট গুলো, এটা 1-2 লাইনে বা একটা প্যারাগ্রাফে লিখতে পারো, কিন্তু মেইন বর্ণনা দিতে হবে আমাদের হচ্ছে এই ইন্টারফেস ইউনিটের বর্ণনা দিতে হবে। তাহলে এখন আসলে এই ইন্টারফেস ইউনিটে আসলে কি কি আছে, এই ইন্টারফেস ইউনিটে কতগুলো রেজিস্টার আছে, অর্থাৎ এখানে দেখো অনেকগুলো রেজিস্টার এবং এক একটার মধ্যে ইন্টারনালি আমাদের কমিউনিকেশনের জন্য বিভিন্ন বাস আছে। এখানে কিন্তু আরো ডিটেলস আছে, অর্থাৎ এই একটা রেজিস্টার কিন্তু আমরা পরবর্তীতে চ্যাপ্টারগুলোতে এই শুধু একটা রেজিস্টারের ভিতরেই ইন্টারনাল আর্কিটেকচার বা এর ভিতরে কিভাবে কি কি জিনিস আছে এর বিস্তারিত আরো ডিটেলস আমরা দেখবো। এই রেজিস্টার গুলো আমরা আবার ডিটেলস দেখবো, এখানে শুধু আমরা কি কি আছে সেটা শুধু দেখবো। তাহলে এখানে দেখো আমাদের ডিআর আছে ডাটা রেজিস্টার, এসআর আছে স্ট্যাটা রেজিস্টার, সিআর আছে কন্ট্রোল রেজিস্টার, সিএল আছে কন্ট্রোল লজিক, এসি আছে অ্যাড্রেস কম্পারেটর, যেটা বর্ণনা পরবর্তী স্লাইডে আমি সংক্ষিপ্তভাবে দিয়ে দিছি। তোমরা কিন্তু পরবর্তীতে আমাদের যে রেফারেন্স বইগুলো আছে, তোমাদের প্রথম ক্লাস আমি দিয়েছিলাম, ওই বইগুলো থেকে তোমরা আরেকটু নোট করে 2-3 পেজের মধ্যে বর্ণনা দিতে হবে। এটা আমি সংক্ষিপ্ত বুঝার সুবিধার্থে একটা লাইন একটা লাইন করে আমি দিয়ে দিছি, কিন্তু মেইন কিন্তু আরো বর্ণনা করে বিস্তারিত তোমাদের লিখতে হবে। এখানে আসলে প্রথমে হচ্ছে ডাটা রেজিস্টারের কাজকে আমরা একটু বোঝার চেষ্টা করি। ডাটা রেজিস্টার হচ্ছে দেখো আমাদের সিপিইউ এবং পেরিফেরাল ডিভাইসগুলোর মধ্যে আমাদের কি বলছিলাম, আমাদের ইন্টারফেস গুলো বিভিন্ন ধরনের সামঞ্জস্যতা, স্পিড বা অনেক ধরনের ডাটা কমিউনিকেশন বা ডাটা স্টোর বিভিন্ন ধরনের কাজ করে থাকে। এর মধ্যে একটা কাজ হচ্ছে আমাদের যখন ডাটা ট্রান্সফার করা হয়, ডাটাটা আমাদের সাময়িকভাবে সংরক্ষণ করতে হয়। তোমরা সবাই খেয়াল করছো কিনা যে একটা প্রিন্ট কমান্ড দেওয়ার পরে প্রিন্টার কিন্তু আমাদের ওই একসাথে কিন্তু দেখা যাচ্ছে যে আমরা 10 পেজ প্রিন্ট দিলাম, কিন্তু প্রিন্টার কিন্তু এক পেজ করে প্রিন্ট করতে থাকে। অর্থাৎ আমরা যখন প্রিন্ট কমান্ড দিই, প্রিন্টারের সকল পেজ কিন্তু একটা ডাটা রেজিস্টারে আসে, স্টোর হয়, সেখান থেকে প্রিন্টার কি করে এক পেজ করে স্টোর করে। সেক্ষেত্রে তুমি যদি কম্পিউটার অফও করে দাও, কম্পিউটার প্রিন্টিং অফ হবে না। এর কারণ হচ্ছে প্রিন্টারের সকল প্রিন্ট কমান্ড দেওয়ার সাথে সকল ডাটা বা পেজ গুলো আমাদের ডাটা রেজিস্টারে এসে স্টোর হয়ে যায়। অর্থাৎ এটা একটা বাফার মেমোরি বা টেম্পোরারি মেমোরি হিসেবে কাজ করে। এটা একটা ডাটা স্টোরেজ মেমোরি, অর্থাৎ এটা হচ্ছে প্রত্যেকটা ইন্টারফেস ইউনিটে তাহলে আমরা কি বলবো, একটা টেম্পোরারি মেমোরি আছে যেটাকে আমরা বলবো ডাটা রেজিস্টার। এর মধ্যে ডাটা সাময়িকভাবে সংরক্ষণ করবে, যা বাফার বলবো, যে বাফার রেজিস্টার, এগুলো ডাটা রেজিস্টার। ডাটা রেজিস্টার একটা বাফার রেজিস্টার, অর্থাৎ ডাটা সাময়িকভাবে এখানে সংরক্ষিত হবে। এরপর আসে স্ট্যাটাস রেজিস্টার। স্ট্যাটাস রেজিস্টার হচ্ছে এখানে ওই রেজিস্টারের মধ্যে অনেকগুলো বিট থাকে। একটা রেজিস্টার মানে কি অনেকগুলো বিটের সমন্বয়ে বা অনেকগুলো আমরা বলতে পারি যে ফ্লিপ ফ্লপের সমন্বয়ে রেজিস্টার গঠিত। এক একটা ফ্লিপ ফ্লপ এক একটা বিট সংরক্ষণ করতে পারে। তাহলে আমাদের এক একটা বিটের এক একটা ফ্লিপ ফ্লপ একটা বিট সংরক্ষণ করতে পারে। তাহলে এক একটা বিট কাজ হচ্ছে স্ট্যাটাস নির্দেশ করা। যেমন দেখো আমাদের যখন আমরা প্রিন্টার
কোনো কমান্ড দিই, যখন প্রিন্টার যদি অফ থাকে তাহলে কিন্তু সে একটা সফটওয়্যার আমাদের মেসেজ দেয় যে আমাদের প্রিন্টারটা অফ আছে, অন করতে হবে। তাহলে সে কিভাবে বুঝে? এই স্ট্যাটাস রেজিস্টার বিভিন্ন ফ্ল্যাগ দেখে, অর্থাৎ যখন কোনো কোনো প্রিন্টার অফ থাকে তখন স্ট্যাটাস রেজিস্টার আপডেট হয়ে যায়, একটা বিট এখানে নির্দিষ্ট থাকে কোন বিটে কি কাজ করবে। দেখা যায় একটা বিটের কাজ হচ্ছে আমাদের ইন্টারফেসটা ডিভাইসটা অন আছে কি অফ আছে সেটা ইন্ডিকেট করবে। তারপরে হচ্ছে একটা বিটের কাজ হচ্ছে ডিভাইসটা কি অন আছে না অফ আছে। তারপরে হচ্ছে ধরো আরেকটা হচ্ছে ধরো প্রিন্টারটি নষ্ট আছে কিনা, বা তোমার কার্টিজে কালি আছে কিনা, বা টোনারে কালি আছে কিনা। এগুলো বিভিন্ন ইন্ডিকেশন গুলো এখানে স্টোর করে রাখে। এগুলো এগুলো এক একটা বিটের এক একটা কাজ, অর্থাৎ স্ট্যাটাস নির্দেশ করে। অর্থাৎ প্রিন্টারটা অন আছে কিনা, অফ আছে কিনা, তোমার ডিভাইসটার অবস্থাটা কি, ডিভাইসটা কি সংযুক্ত আছে কিনা, তোমার ইন্টারফেস ইউনিটের সংযুক্ত আছে কিনা। যদি সংযোগ থাকে একটা স্ট্যাটাস বিট আপডেট থাকে। অর্থাৎ এক একটা বিট এক একটা ইন্ডিকেশন থাকে, এখানে অনেকগুলো বিট থাকে। হ্যাঁ, এক একটা বিটের এক একটা কাজ, অর্থাৎ স্ট্যাটাস গুলো ডিভাইসগুলোর বিভিন্ন স্ট্যাটাস গুলো সে সংরক্ষণ করে রাখে। এগুলো দেখে কম্পিউটার এগুলো পরবর্তী সিপিইউ এগুলো রিড করে যে কোন স্ট্যাটাস রেজিস্টারে কোন বিটে কি আছে, সেই অনুসারে সে পরবর্তী নির্দেশগুলো এক্সিকিউট করে থাকে। এরপর আসে কন্ট্রোল রেজিস্টার। এই কন্ট্রোল রেজিস্টারের ডিটেলস আমরা পরবর্তীতে আমরা ডিটেলস পড়বো, এখানে শুধু ডেফিনিশন পড়বে। এই কন্ট্রোল রেজিস্টার আমাদের বিস্তারিত আরো পরবর্তীতে বুঝতে পারবা, কারণ কন্ট্রোল রেজিস্টারে আমাদের আলাদাভাবে প্রশ্ন আছে। এই কন্ট্রোল রেজিস্টারের গঠন বা এর বিস্তারিত বিটগুলো কোনটার কি মিনিং এগুলো বিস্তারিত আছে। যাই হোক, এখানে শুধু এটা কন্ট্রোল রেজিস্টারের কাজ হচ্ছে আমাদের এই বিভিন্ন ধরনের যে কমিউনিকেশন গুলো হবে এই বিভিন্ন মুডে কাজ করে থাকবে। এখানে আমরা পড়বো, তখন দেখবো যে বিএসআর মুড, ইনপুট আউটপুট মুড, অর্থাৎ বিভিন্ন মুডে কাজ করে থাকে এক একটা ডিভাইস। এক একটা কেবল বিভিন্ন ভাবে ইউজ করা হয়। এক এক কেবলের মাল্টিপারপাস ইউজ, যেমন আমরা কিছুক্ষণ আগে একটা দেখছি, একই বাস একই হাইওয়ে আমাদের সিপিইউর সাথে মেমোরি কমিউনিকেশনের জন্য কাজ হবে, আবার ইনপুট আউটপুটের জন্য কাজ হবে। তাহলে একই কাজের মাল্টিপারপাস, একই লাইনের মাল্টিপারপাস। অর্থাৎ এখানেও আমাদের এক একটা ইন্টারফেস ইউনিট এক একটা মুডে কাজ করবে। কখনো কখনো বিট সেট রিসেট করতে হবে, কখনো কখনো আমাদের ইনপুট আউটপুট মুডে কাজ করবে। তাহলে এটা কন্ট্রোল করবে কে, কোনটা কখন কোনটা কাজ হবে। এই যে কন্ট্রোল করার কাজগুলো হচ্ছে কন্ট্রোল রেজিস্টারের কাজ। এরপর আসো কন্ট্রোল লজিক। কন্ট্রোল লজিক হচ্ছে আমাদের এই যে বিভিন্ন আমাদের ফ্ল্যাগ গুলো সেট করতে হবে, ডিভাইসটা কখন কোন অবস্থায় কাজ করবে, সেগুলো আমাদের বিভিন্ন লজিক দিয়ে এগুলো সেট করতে হয়। এন্ড অর নট, এরকম বিভিন্ন ধরনের আমাদের কন্ট্রোল লজিক আছে। এই লজিক গুলোর মাধ্যমে আমাদের বিট গুলো অন অফ করতে হবে। এরপর আসো অ্যাড্রেস কম্পারেটর। অ্যাড্রেস কম্পারেটর হচ্ছে আমাদের এখানে প্রত্যেকটা মেমোরি ইউনিটের ইন্ডিভিজুয়াল একটা ইউনিক অ্যাড্রেস থাকে। অর্থাৎ ডাটাগুলো কোথা থেকে যাবে, কোথায় স্টোর হবে, এগুলো প্রত্যেকটা অ্যাড্রেস দিয়ে এটাকে নিয়ন্ত্রণ করতে হয়। অর্থাৎ আমাদের প্রত্যেকটা যে মেমোরি আমাদের প্রত্যেকটা যে ডাটা ট্রান্সফার হবে, প্রত্যেকটা ডাটা ট্রান্সফারে আমাদেরকে মেমোরি রিলেটেড, এবং মেমোরি ডাটা কোথায় স্টোর হবে প্রত্যেকটা অ্যাড্রেস আলাদা আলাদা। তাহলে আমাদের অ্যাড্রেস গুলো কম্পেয়ার করতে হবে যে কোথায় এটা ডাটাগুলো যে আমাদের আসলো, ডাটাগুলো যে সোর্স থেকে আসার কথা সেই সোর্স থেকে আসলো কিনা, বা যেখানে যাবে সেটা সে গেল কিনা, এগুলো কম্পেয়ার করে দেখতে হয়, বা অ্যাড্রেস গুলোকে নিয়ন্ত্রণ করতে হয়, বা অ্যাড্রেস গুলো ইউনিক অ্যাড্রেস গুলোকে আমাদের কম্পেয়ার করে দেখতে হয় সঠিক আছে কিনা। এর কাজগুলো করে দেয় হচ্ছে আমাদের অ্যাড্রেস কম্পারেটর। এগুলো এই সংক্ষিপ্ত করে এই প্রত্যেকটা রেজিস্টারে একটু একটু করে 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 আমাদের বর্ণনা দিতে হবে। এই চিত্রটা সুন্দর করে ড্রয়িং করতে হবে, এবং তোমরা বাসায় এই চিত্রটা অবশ্যই প্র্যাকটিস করবা। এখানে দেখবে যে পেরিফেরাল ইন্টারফেসিং এ বেশিরভাগই চিত্র নির্ভর, অর্থাৎ অনেক চিত্র। এই চিত্রগুলো পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। চিত্র না দিলে তুমি মার্কস পাবা না। দেখা যাচ্ছে যে 6 মার্কসের একটা প্রশ্ন তুমি বর্ণনা দিলা 3-4 পেজ, তুমি 1-2 মার্কস পাবা। কিন্তু চিত্র দিলে তুমি ফুল চিত্র দিলে এবং বর্ণনা দিবা, ফুল মার্কস পেয়ে যাবা। অর্থাৎ আমাদের পেরিফেরালে চিত্র অঙ্কন করা খুবই ইম্পর্টেন্ট। এখন পরবর্তী দেখবে যে অনেক চিত্র হয়ে গেছে, এজন্য তুমি অবশ্যই চিত্রগুলো বাসায় নিজে ড্রয়িং করবা, 3-4 বার করে প্র্যাকটিস করবা এবং নোট করবা। তাহলে এগুলো পরীক্ষার সময় তুমি দেখবে সুন্দর মতো পরীক্ষা লিখতে পারবা, আদারওয়াইজ কিন্তু সম্ভব হবে না। যাই হোক, আমাদের এই টপিকটা শেষ। এর মধ্যে যদি কারো কোনো বুঝার প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারো। আমি মাইক্রোফোনটা অন করে দিচ্ছি। কার কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। নো স্যার, বুঝতে পারছি। সবাই বুঝতে পারছো? ওকে, ঠিক আছে। আমি পরবর্তী টপিকসে চলে যাচ্ছি। আচ্ছা, আমাদের পরবর্তী টপিকস হচ্ছে ইন্টারফেসিং মেথড। এই ইন্টারফেসিং মেথডটা হচ্ছে আমাদের যে ডাটা কমিউনিকেশনটা হবে, এই ডাটা কমিউনিকেশনটা কিভাবে হবে, কি ওয়ান ওয়েতে হবে না 2 ওয়েতে হবে, বা একই সাথে সময় হবে কিনা। হ্যাঁ, এই যে এটার উপর ভিত্তি করে আমাদের যে ডিরেকশনটা,
অর্থাৎ ডাটাটা ট্রান্সফারের যে ডিরেকশনটা হবে সেই ডিরেকশনকে আমরা এখানে বলবো ইন্টারফেসিং মেথড। অর্থাৎ ইন্টারফেসিং ডাটাটার কমিউনিকেশনটা হবে সেটা কি ওয়ান ওয়ে, টু ওয়ে বা একই সময় হবে কিনা সেটার উপর ভিত্তি করে ভিত্তি করে আমাদের এই ইন্টারফেসিং মোডটাকে ভাগ করা হয়। অর্থাৎ এখানে আমাদের ইন্টারফেসিং মেথডটা হয় তিন ভাবে হয়, একটা হচ্ছে ফুল ডুপ্লেক্স, একটা হাফ ডুপ্লেক্স আর একটা সিমপ্লেক্স। এটা তোমরা আগে পড়ছো অনেক জায়গায়, হয়তো আমি এখানে সংক্ষেপে বলে দিচ্ছি 1-2 মিনিটের মধ্যে, এটা সবাই পারো, এটা অন্যান্য জায়গায় ডাটা কমিউনিকেশন বা অন্যান্য সাবজেক্টে তোমরা পড়ছো মেবি। যাই হোক, প্রথমে আসো ফুল ডুপ্লেক্স কাকে বলে। যখন ডাটা একই সময়ে ডাটা যাবেও আসবেও সেটাকে বলবো আমরা ফুল ডুপ্লেক্স। যেমন মোবাইলে আমরা যখন কথোপকথন হয় তখন আমাদের ফুল ডুপ্লেক্স, অর্থাৎ দুজনে এট এ টাইম কথা বলতে পারে মোবাইলে। বা আমাদের এই যে ইন্টারনেট কমিউনিকেশন, আমরা যেটা ইন্টারনেটে যে কমিউনিকেশন হচ্ছে, কম্পিউটার থেকে ডাটা ট্রান্সফার হচ্ছে, এগুলো হচ্ছে ফুল ডুপ্লেক্স। অর্থাৎ ডাটা যাবেও এবং আসবেও এবং একই সময়ে। এর মেইন কথা হচ্ছে যাবেও এবং আসবে একই সময়। আচ্ছা, আমাদের টাইম আর 10 মিনিট আছে, আমাদের আর 2টা টপিকস আছে, ইনশাআল্লাহ হয়ে যাবে, অসুবিধা নাই। আচ্ছা, আমাদের ডাটা যাবেও আসবেও এবং একই সময়ে, সেটা হচ্ছে আমাদের ফুল ডুপ্লেক্স। এরপরে আসো আমাদের হাফ ডুপ্লেক্স কোনটা, এটা অর অপারেশন, অর্থাৎ যাবেও অথবা আসবে একই সময়ে দুইটা, একই সময়ে দুইটা হবে না, হ্যাঁ, হয় সেন্ডিং না হলে রিসিভিং, অর্থাৎ দুইটা এট এ টাইম হবে না। যেমন আমরা ওয়াকিটকি, পুলিশে যে ওয়াকিটকি গুলো ইউজ করে, একজনের কথা কমপ্লিট করে যখন ওভার বলে তখন কিন্তু আরেকজন কথা বলতে পারে, অর্থাৎ দুজনই কিন্তু এট এ টাইম ওয়াকিটকিতে কথা বলতে পারে না। এই জন্য এটা হচ্ছে হাফ ডুপ্লেক্স। অর্থাৎ হাফ ডুপ্লেক্সে ডাটা সেন্ডও হবে, রিসিভও হবে, কিন্তু সাইমেন্টেনিয়াসলি হবে না, অর্থাৎ একই সময়ে হবে না। এটা হচ্ছে আমাদের হাফ ডুপ্লেক্স। এর উদাহরণ হচ্ছে ওয়াকিটকি। এরপর আসো সিমপ্লেক্স। সিমপ্লেক্সে ডাটা যাবে কিন্তু আসবে না, অর্থাৎ শুধু ওয়ান ওয়ে, এটা এক ওয়ান ওয়ে কমিউনিকেশন, অর্থাৎ এখানে ডাটা যাবে আসবে না। যেমন রেডিও টেলিভিশন, রেডিও থেকে দেখা যায় সম্প্রচার কেন্দ্র থেকে আমাদের টিভিতে অথবা রেডিওতে ডাটা রিসিভ হয়, আমরা কিন্তু রেডিও থেকে কোনো সম্প্রচার কেন্দ্রকে কোনো রেসপন্স করতে পারি না, অর্থাৎ ডাটা ওখানে কিন্তু সেন্ড হচ্ছে না, অর্থাৎ ডাটা শুধু আসবে, যাবে না। এই ধরনের কমিউনিকেশন গুলো বলবো আমরা সিমপ্লেক্স। এক্সাম্পল হচ্ছে রেডিও টেলিভিশনের যে সম্প্রচার বা কমিউনিকেশন হচ্ছে আমাদের সিমপ্লেক্স কমিউনিকেশন, অর্থাৎ ডাটা যাবে আসবে না। আবার বলতেছি ওয়ান ওয়ে কমিউনিকেশন, ডাটা যাবে কিন্তু আসবে না, সেটা হচ্ছে সিমপ্লেক্স। যেমন রেডিও টেলিভিশন ডাটা যাবে আসবে কিন্তু একই সময়ে ডাটা আসা যাওয়া করতে পারবে না, সেটা হচ্ছে আমাদের হাফ ডুপ্লেক্স। আর আমাদের ফুল ডুপ্লেক্স হচ্ছে যাবেও আসবে এবং একই সময়ে, যাবেও আসবে এবং একই সময়ে। আর আমাদের একটা টপিকস আছে, এটা আমাদের 5 মিনিটে হয়ে যাবে। এই টপিকসটা কারো কোনো যদি বুঝতে অসুবিধা থাকে প্রশ্ন করতে পারো। আমি মাইক্রোফোনটা সবার অন করে দিচ্ছি, প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো। এই টপিকস এর উপর কারো কোনো প্রশ্ন আছে? মাইক্রোফোন অন আছে? নো স্যার। সবাই কি বুঝতে পারছো? জি Yes, স্যার। sir. ওকে, তাহলে আমাদের লাস্ট টপিকস হচ্ছে ডিএমএ। এই ডিএমএ টা আমরা বোঝার চেষ্টা করি। আমাদের আর 7 মিনিট আছে, 5 মিনিটের মধ্যে আমাদের হয়ে যাবে। এরপর প্রশ্ন সম্পর্কে 2 মিনিট আলোচনা করব ইনশাআল্লাহ। আচ্ছা, এবার আসলে আমি স্ক্রিন শেয়ার আবার করলাম। আচ্ছা, এখন আসো আমাদের এই যে ডিএমএ। ডিএমএ হচ্ছে ডাইরেক্ট মেমোরি অ্যাক্সেস। ডিএমএ ডাইরেক্ট মেমোরি অ্যাক্সেস। আচ্ছা, মাইক্রোফোনটা কারো মনে অন হয়ে গেছে, মাইক্রোফোনটা অফ করে দাও। কারো মনে মাইক্রোফোন অন হয়ে গেছে, অফ করে দাও। আচ্ছা, ডিএমএ ডাইরেক্ট মেমোরি অ্যাক্সেস বা ডিএমএ। আচ্ছা, এখানে এমও বড় হাতের হবে, এও বড় হাতের হবে, হ্যাঁ, এটা ক্যাপিটাল লেটারের হবে সবগুলো। ডিএমএ ডাইরেক্ট মেমোরি অ্যাক্সেস। আচ্ছা, ডিএমএ বলতে কি বোঝায়? ডিএমএ ডাইরেক্ট মেমোরি অ্যাক্সেস হচ্ছে আমাদের অর্থাৎ আমাদের মেমোরি এবং ইনপুট আউটপুট ডিভাইসের মধ্যে যে কমিউনিকেশনটা হয়, এই কমিউনিকেশনটা যদি ডাইরেক্ট হয় সিপিইউর কোনো হেল্প ছাড়া, তখন সেটাকে আমরা ডাইরেক্ট মেমোরি অ্যাক্সেস বলে থাকি। অর্থাৎ প্রথম দিকে যে কম্পিউটারগুলো ছিল সেক্ষেত্রে আমাদের কম্পিউটারগুলো এমনভাবে ডিজাইন করা ছিল যে সিপিইউ ছিল, মেমোরি ছিল, ইনপুট আউটপুট ডিভাইসগুলো ছিল, কোনো ডিএমএ কন্ট্রোলার ছিল না। তো সেক্ষেত্রে আমাদের যে অসুবিধাটা হইতো, আমাদের কমিউনিকেশন করার ক্ষেত্রে যখন মেমোরি থেকে র্যাম থেকে ইনপুট আউটপুট ডিভাইসের ডাটা কমিউনিকেশন হইতো, তো সিপিইউ এই কাজগুলো করে দিত। অর্থাৎ সিপিইউ যখন সিপিইউ সকল কাজই করতো, এখনো করে, কিন্তু ডিএমএ যখন ছিল না তখন সিপিইউ এই ইনপুট আউটপুট এবং মেমোরির ডাটা কমিউনিকেশনটা পুরাটাই তদারকি করতো। এক্ষেত্রে একটা অসুবিধার সৃষ্টি হইতো, সেটা হচ্ছে যখন বড় ধরনের একটা ফাইল ট্রান্সফার হবে, ধরো একটা আমাদের ইনপুট আউটপুট ডিভাইস থেকে আমাদের মেমোরিতে একটা ফাইল লোড হবে, তো সেক্ষেত্রে যতক্ষণ ফাইলটা লোড হইতো আমাদের সিপিইউ বিজি থাকতো।
সিপিইউ বিজি থাকলে সে অন্যান্য কাজগুলো করতে পারতো না, পুরো কম্পিউটার স্লো হয়ে যেত। তো সেক্ষেত্রে একটা অসুবিধার সৃষ্টি হইতো যে আমাদের পুরো প্রসেসটাই স্লো হয়ে যেত, কোনো মেমোরি থেকে ইনপুট আউটপুট কমিউনিকেশনের ক্ষেত্রে সিপিইউ পুরাটাই বিজি থাকতো। তো এই অসুবিধা দূর করার জন্য আমাদের একটা আলাদা করে কন্ট্রোলার ইউজ করা হয়, ডিভাইস ইউজ করা হয়, সেটা হচ্ছে ডিএমএ কন্ট্রোলার। তার কাজ কি, সে হচ্ছে মেমোরি এবং ইনপুট আউটপুট ডিভাইসের মধ্যে যাবতীয় যত কমিউনিকেশন আছে সে পুরোটাই ডিল করবে। অর্থাৎ এই সময় সিপিইউ দেখেন, এখানে দেখো ক্রস আছে, দেখো সিপিইউর কোনো ইনভলভমেন্ট নাই। আগে কিন্তু এখানে দেখা একটা কমিউনিকেশনটা সিপিইউ করতো, এই যে অ্যাড্রেস বাসের বা ডাটা বাসের যে কমিউনিকেশনটা কন্ট্রোলটা পুরোটাই সিপিইউ করতো। এখন দেখো সিপিইউটা পুরোটা কিন্তু একটা মানে আনহাইলাইটেড অবস্থায় আছে। এটা অর্থ হচ্ছে সে ইনভিজিবল, সে কিন্তু আছে কিন্তু সে এই কমিউনিকেশন কার্যক্রমে কোনো অংশগ্রহণ করতেছে না। এতে কি হচ্ছে, এতে আমাদের সিপিইউ অন্যান্য সকল কাজের জন্য সে হেল্প করতে পারে, অর্থাৎ সিপিইউ ফ্রি হয়ে যায়। সিপিইউ যদি ফ্রি থাকে তাহলে সে অন্যান্য কমান্ড বা এক্সিকিউট করতে তার জন্য খুব সহজ হয়। অর্থাৎ সিপিইউটা আমাদের তখন পুরো কম্পিউটারের ওভারঅল যে মানে কাজ করার দক্ষতা সেটা বৃদ্ধি পায়। সিপিইউটা এখানে দেখো, এখানে সিপিইউ দেখো কোন একটা উদাহরণস্বরূপ মেমোরিতে একটা ফাইল লোড হবে, তখন এটা যদি প্রথমে সিপিইউ ইনিশিয়েট করে দিবে, যে সিপিইউ ডিএমএ রিকোয়েস্ট পাঠাবে যে হ্যাঁ একটা ফাইল ট্রান্সফার হবে, তুমি এটা ইনিশিয়েট করে দাও। তখন ইনিশিয়েট করে দিলে এরপর সিপিইউ ফ্রি হয়ে যায়, অর্থাৎ এখানে কমিউনিকেশনটা সিপিইউ এখানে লাইন ক্রস হয়ে যায়। ক্রস বলতে বোঝাচ্ছে সিপিইউ আর এই কমিউনিকেশনটার মধ্যে কোনো কিছু মানে সে তদারকি করে না, সিপিইউ ফ্রি হয়ে যায়। এই কাজটা কে করে দেয়? এই কাজটা করে দেয় ডিএমএ কন্ট্রোলার। ডিএমএ কন্ট্রোলার দেখো সে সকল মেমোরি থেকে ইনপুট আউটপুটের পুরো কাজটাই এই ডিএমএ তদারকি করে। এ সময় সিপিইউ আর কোনো কাজ করে না, অর্থাৎ এই মেমোরির কমিউনিকেশনের কাজটা করে না, সে অন্যান্য কাজের জন্য ফ্রি হয়, অন্যান্য কাজ করতে পারে। অর্থাৎ ওভারঅল এই ক্ষেত্রে আমাদের কম্পিউটারের স্পিড বেড়ে যায়। এখানে দেখো এই যে আমাদের ডাটা বাসের কোনো কমিউনিকেশন আমাদের সিপিইউর সাথে এই ইনভলভমেন্ট তখন থাকে না। যখন ডিএমএ কাজটা করে তখন এই পুরো কাজটাই তদারকি করে হচ্ছে ডিএমএ। দেখো এই যে আমাদের অ্যাড্রেস বাস, এই যে কন্ট্রোলারের সাথে অ্যাড্রেস বাসের মেমোরি ইনপুট আউটপুট সকলের তদারকি করতেছে, ডাটা বাসের এই যে তদারকিটাও আমাদের এই ডিএমএ এর কন্ট্রোলার করতেছে। এই সময় সিপিইউ কিন্তু এই কাজটার মধ্যে কোনো হস্তক্ষেপ করে না। এতে কি হয়, আমাদের ওভারঅল কম্পিউটার স্পিড বেড়ে যায়, কারণ সে এই কাজটা ইনিশিয়েট করে দেয়, যে একটা রিকোয়েস্ট পাঠায় দেয়, হ্যাঁ তুমি ডাটা ট্রান্সফারটা করে দাও, এই ডাটা ট্রান্সফারটা করে দাও। অনেকটা আউটসোর্সিং এর মতো, এখন বর্তমানে যেরকম আউটসোর্সিং কনসেপ্টটা ইউজ হয়, যে হ্যাঁ সে কিন্তু মেইন কাজটা সে করে না, সে একজনকে তো দায়িত্ব দিয়ে দেয়, হ্যাঁ তুমি আমার এই কাজটা করে দাও। এতে কি হয়, তার উপরে কাজটা লোডটা অনেক কমে যায়। সিপিইউ এই কাজটা করে দেয়, সিপিইউ আউটসোর্সিংটা করে দেয় ডিএমএ কে, হ্যাঁ তুমি এই কমিউনিকেশনের কাজটা আমাকে করে দাও, আমার অন্যান্য কাজ করতে হবে। কিন্তু এই ডিএমএ কন্ট্রোলার যদি না থাকে তাহলে কি হয়, পুরা তদারকির কাজটা, এই অ্যাড্রেস বাসের কাজটাও সিপিইউ করতে হয়, হ্যাঁ কন্ট্রোল বাসের কাজটাও সিপিইউ করতে হয়, ডাটা বাসের কাজটাও সিপিইউ করতে হয়। অর্থাৎ এই সিপিইউ পুরাটাই বিজি থাকে, অন্যান্য কাজ করার মতো তার আর ক্যাপাবিলিটি থাকে না, পুরো সিস্টেমটাই স্লো হয়ে যায়। ডিএমএ কন্ট্রোলার থাকলে কি হয়, আমাদের ডিএমএ কন্ট্রোলারে এই কাজগুলো এই সিপিইউর কাজটা করে দেয়, এতে সিপিইউ ফ্রি হয়ে যায় এবং ওভারঅল আমাদের কম্পিউটারের পারফরম্যান্সটা বৃদ্ধি পায়। এটা হচ্ছে আমাদের ডিএমএ কন্ট্রোলারের কাজ। আশা করি তোমরা বুঝতে পারছো, এটা আমাদের লাস্ট টপিকস। আর আমাদের এই যে আজকে যে টপিকসের উপর আমরা মানে পড়ছি, এই টপিকসের উপরে আমাদের 4টা প্রশ্ন আছে। এই যে হাইওয়ে কি, তারপর হচ্ছে ইন্টারফেসিং প্রপার ডায়াগ্রাম সব বর্ণনা, তারপর হচ্ছে ইন্টারফেসিং মেথড কি, হ্যাঁ তারপর এই যে লাস্ট প্রশ্ন বললাম ডিএমএ। এই 4টা প্রশ্ন তোমরা অবশ্যই নোট করে ফেলবা। আমি যেদিন যে টপিকস গুলো পড়াচ্ছি অবশ্যই তোমাদের নোট করতে হবে, চিত্রগুলো ডায়াগ্রাম গুলো অঙ্কন করতে হবে। যদি এটা না করো সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে দেখবে যে অনেক বড় বোঝা হয়ে গেছে, তোমাদের জন্য ডিফিকাল্ট হয়ে যাবে। আমি বারবার বলতেছি, ফেরিফেরাল হচ্ছে চিত্র নির্ভর সহজ সাবজেক্ট, সবচেয়ে সহজ সাবজেক্ট। এই যাবতীয় যতগুলো সাবজেক্ট পড়ছো বা পরবর্তী পড়বে সবগুলোর মধ্যে সহজ সাবজেক্ট একটা ফেরিফেরাল। কিন্তু তুমি যদি এই যে চিত্রগুলো অঙ্কন না করো, সাথে সাথে পড়াগুলো কমপ্লিট না করো, তোমার জন্য এই সাবজেক্টটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। চিত্রগুলো অবশ্যই প্র্যাকটিস করতে হবে এবং অবশ্যই আমাদের এটা হোমওয়ার্কস অবশ্যই বাধ্যতামূলক করতে হবে। এবং আমি গতদিনের হোমওয়ার্ক সম্পর্কে তোমাদের হ্যাঁ করছো কিনা জিজ্ঞেস করবো বলছিলাম। এখন আমার আজকে লেকচার শেষ। আমি গত ক্লাসে যে হোমওয়ার্ক দিয়েছিলাম কয়জন করছে আমাকে একটু ইনফর্ম করো, আমি মাইক্রোফোন অন করে দিচ্ছি। সবার মাইক্রোফোন অন আছে? তোমরা কারা কারা হোমওয়ার্ক করছো আমাকে জানাও, রেজ হ্যান্ড করো, সবাই রেজ হ্যান্ড করো, সত্য কথা বলবা, সবাই রেজ হ্যান্ড করো কারা কারা করছো, হোমওয়ার্ক করছো। যদি না করে থাকো, এখন সততার ক্লাস, এখন যদি নিজে বাসায় না করে থাকো, চুপি চুপি তোমার ক্ষতি তুমি করবা, সেক্ষেত্রে তুমি কিন্তু লুজার হবা। হ্যাঁ অতএব এই যে 4 জন হোমওয়ার্ক করছো আলহামদুলিল্লাহ, হ্যাঁ বাকিরা কিন্তু করো নাই, তোমরা কিন্তু পিছিয়ে পড়ছো। এই যে প্রতিটা ক্লাস শেষে দেখবে যে এই যে এখন 8টা গত ক্লাসে 3টা প্রশ্ন ছিল, আজকে 4টা প্রশ্ন 7টা প্রশ্ন হয়ে গেছে। হ্যাঁ পরবর্তীতে আরো 4টা আসলে তখন 11টা হয়ে যাবে, তখন একসাথে করতে বললে বিশাল বোঝা হয়ে যাবে। প্রতি সপ্তাহে কমপ্লিট করে ফেলবা, সহজ হয়ে যাবে। হ্যাঁ তোমার ক্লাস যে কোনো সময় এন্ড হয়ে যাবে। হ্যাঁ সবাই কিন্তু অবশ্যই হোমওয়ার্ক গুলো করবা, আরো অনেকে রেজ হ্যান্ড করছো। হ্যাঁ
মাহা মহিবুল করছো, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ মহিবকে। তারপরে আয়েশা করছো, হ্যাঁ, ইসলাম সোহাগ করছো, তারপর হচ্ছে কি বলছো, আফসানা করছো। সবাইকে ধন্যবাদ যারা করছো, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, যারা করো নাই তারা অবশ্যই করে ফেলবা, নেক্সট ক্লাসে আমি আবার খবর নিব। যারা করবা না তারা কিন্তু পিছাই পড়বা, সাবধান। আমি বলতেছি ভেরিয়েবল সাবজেক্টটা খুব সহজ, কিন্তু তুমি যদি প্রতিদিনের চিত্রগুলো নিজে ড্র না করো, প্র্যাকটিস না করো, তোমাদের জন্য খুব ডিফিকাল্ট হয়ে যাবে। অতএব প্রতিদিনের পড়া প্রতিদিন অবশ্যই কমপ্লিট করবা, আর নোট করে ফেলবা, অবশ্যই নোট করে ফেলবা। প্রশ্নগুলো তোমাদের যে রেফারেন্স বইগুলো দিছে ওগুলো থেকে কালেক্ট করে নোট করে ফেলবা। এবং বিভিন্ন সালে যে কোশ্চেন গুলো আছে সেগুলোর পোর্শনের মার্কস অনুসারে 6 মার্কসের জন্য কতটুকু লিখবা, 10 মার্কসের জন্য কতটুকু লিখবা, 4 মার্কসের জন্য কতটুকু লিখবা, 2 মার্কসের জন্য কতটুকু লিখবা, ওভাবে করে তুমি নোট করে ফেলবা। এতে তোমার পরীক্ষার জন্য অ্যান্সার